রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ঝিলের পুরোটা জুড়েই গাছপালা ঝোপঝাড় তাদের আধিপত্য বিস্তার করে আছে। মূলত জায়গাটায় ছোটোখাটো জঙ্গলের সৃষ্টি হয়েছে। আরও কিছুটা এগোতেই যাব, হঠাৎ দেখলাম আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। একটা সাদা ধোঁয়া এসে ঘিরে নিল চারপাশ। অনেকটা শীতকালে ভোরবেলায় কুয়াশায় ঢেকে যাওয়ার মতো। আর একটা অদ্ভুত জিনিস হলো, ধোঁয়াটার মধ্যে একটা কটু গন্ধ ছড়িয়ে রয়েছে। সে গন্ধে নিঃশ্বাস নেওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা! কি মরতে এইদিকে এসেছিলাম। ওই ধোঁয়ার মধ্যেই এবার হাতড়াতে শুরু করলাম, কিন্তু কোনো দিকেই যাওয়ার পথ খুঁজে পেলাম না। অবশেষে যখন মনে হচ্ছে এবারে এই সাদা ধোঁয়ার মায়াজাল ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবো, ঠিক তখনই কানে এলো ঘণ্টার ধ্বনির আওয়াজ। কি ব্যাপার? এইদিকে কোনো মন্দির আছে নাকি? ওই তো কিছু একটা দেখা যাচ্ছে। কি ওটা? কোনো মন্দির? সাদা ধোঁয়ার মাঝেই কিছু যেন একটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ওই তো মাথায় চূড়াও দেখা যাচ্ছে, মানে মন্দির। এবারে ধীরে ধীরে পুরো স্পষ্ট হয়ে গেল সামনের দৃশ্য। একটা ভগ্নপ্রায় মন্দির, একদিকে ধসে গেছে। মন্দিরের গায়ের ইটগুলো দেখে মনে হয় কোনো ভয়ানক দানর দাঁত বেরিয়ে এসেছে। মন্দিরের গায়ে শ্যাওলার গাঢ় আস্তরণ। গর্ভগৃহে ঢোকার দরজাটাও এক সাইড খসে পড়েছে। দেখেই মনে হয় অনেক বছরের পুরনো এই মন্দির। নমস্কার, গল্প উইথ রায়ান চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে। কিছু ব্যক্তিগত সমস্যার জন্য আপনাদের কাছে গল্প নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। তার জন্য আমরা সকলেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজ আপনারা শুনবেন লেখিকা নেহা কর্মকারের লেখা রক্ত মন্দিরের খিদে। মন দিয়ে গল্পটা শুনুন এবং ভয় পান। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ঝটপট কানে হেডফোনটা লাগিয়ে নিন আর শুনতে থাকুন আজকের ভয়ানক গল্প রক্ত মন্দিরের খিদে। ওহো, তুমি বিশ্বনাথের ভাইপো? আগে বলবে তো। এসো এসো, ভিতরে এসো, বসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমি ঠিক আছি, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। হালকা হেসে কথাগুলো বলতে বলতে বাসুদেব রায়ের উল্টো দিকের ছোট্ট সোফাটায় গিয়ে বসলাম আমি। নমস্কার, আমার নাম তমজিৎ সেন, পেশা স্টুডেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছি। তবে আমার আর এক নেশা হলো লেখালেখি করা। সময় সুযোগ পেলেই বসে যাই খাতা পেন নিয়ে। যাই হোক, আজকে এখানে আসা একটা বিশেষ উদ্দেশ্যে। বাসুদেব রায় আমার কাকার অনেক দিনের পরিচিত। বাল্যকালের বন্ধুত্ব না হলেও কলেজ জীবন থেকেই ওদের বন্ধুত্ব হয় বলে শুনেছি। আর তারপর সেই বন্ধুত্ব গভীরতা প্রাপ্ত হতে হতে
আজকে তা পারিবারিক সম্পর্কের মতো রূপ ধারণ করেছে। ভদ্রলোক নিজেও একজন প্রফেসর ছিলেন, তবে এই 1.5 বছর মতো হলো চাকরি জীবন থেকে রিটায়ার্ড করেছেন। বাসুদেব রায় বললেন, তোমায় সেই কোন ছোটবেলায় দেখেছিলাম, তাই প্রথমটায় একেবারেই চিনতে পারিনি। আমিও হেসে বললাম, হ্যাঁ, সেই কাকার বিয়ের সময় আমায় দেখেছিলেন আপনি। আসানসোল থেকে সেইবার প্রায় 15 দিনের ছুটিতে আমার পরিবার কলকাতায় আসে কাকার বিয়ে অ্যাটেন্ড করতে। ও হ্যাঁ হ্যাঁ, এইবার মনে পড়েছে। দেখেছো তো, বয়স হচ্ছে আর আমিও সব ভুলেই যাচ্ছি। যাই হোক, তো তোমার এখানে আসার হেতু? বলছিলাম, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, দেখেছো তো এতক্ষণ বসে আছি, তোমার চা দেওয়ার কথা মনেই নেই। এই হারু! হারুকে উদ্দেশ্য করে ডেকে যেদিকে বাসুদেব বাবু তার মুখটা ঘোরালেন, সেই দিক থেকে একটু ঘ্যাস ঘ্যাসে গলায় যাই কর্তা। সম্বোধনটি ভেসে আসার পর মুহূর্তেই দেখলাম একটা সরু লিকবিকে শরীর নিয়ে প্রায় দ্রুত গতিতেই আমাদের সামনে এসে হাজির হলেন একটি বয়স্ক লোক, সম্ভবত এই হারু। আন্দাজ করে যা মনে হলো বেশ বয়সী হবে, কিন্তু তাকে দেখে তা ধরার উপায় নেই। দেহের গড়ন রোগা, চোখগুলো কোটরের ভিতরে ঢুকে গেছে, এক মুখ না কামানো খোঁচা খোঁচা সাদা দাড়ি, আর মাথায় ধুধু মরুভূমির বুকে পাতাবিহীন গাছের মতো কয়েক গাছি কেশ তাল গাছের ন্যায় খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। লোকটাকে হঠাৎ কেউ দেখে খ্যাপাটে বলে আখ্যায়িত করলেও অবাক হব না। যাও, 2 কাপ চা আর কিছু ভাজাভুজি নিয়ে এসো। আগে কর্তা। এই বলে সে যে গতিতে এসেছিল ঠিক সেই গতিতেই চলে গেল। এইদিকে ভাজাভুজি খাওয়া যে আমার স্ট্রিক্টলি বারণ, সেটা বলার সুযোগটুকুও পেলাম না। হারু চলে গেলে পরে বাসুদেববাবু আবার তার কথা শুরু করলেন। আমি বেশ অনেক দিন আগেই বিশ্বনাথের মুখে তোমাদের কথা শুনেছিলাম যে তোমার পরিবার বেশ কয়েক বছর হলো কলকাতায় শিফট করেছে, আর তুমিও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রিতে পিএইচডি করেছো। শেষ কথাটি বলেই একটা প্রশান্ত হাসি খেলে গেল তার মুখে, হয়তো হিস্ট্রি আমার মেইন সাবজেক্ট শুনে। তা তুমি তখন কি বলছিলে যেন? এতক্ষণ পর আসল কথায় আসায় আমি একটু নড়ে চড়ে বসলাম। তারপর বললাম, আসলে আমার রিসার্চের বিষয় বাংলার প্রাচীন পুরোহিতের মন্দিরগুলি নিয়ে। এই নিয়ে আমার আলাদা আর্টিকেল লেখারও ইচ্ছে আছে। এই কারণেই আমায় কয়েকদিনের জন্য হেতমপুরে যেতে হবে এবং থাকতেও হবে সেখানে। কাকার কাছে শুনেছিলাম যে আপনাদের ওখানে একটা আদি বাড়ি আছে, তাই কয়েকদিনের জন্য আপনি যদি আমায় ওখানে থাকার অনুমতি দেন। একটানা কথাগুলি বলে সোজাসুজি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। তার মুখ দেখে আমি রীতিমতো অবাক হলাম। মুখের সেই প্রশান্ত হাসি সরে গিয়ে সেখানে উঁকি মারছে একটা অদ্ভুত অনুভূতি, বলা ভালো একটা ভয়ের অনুভূতি। কিন্তু সেটা ক্ষণিকের জন্যই, কারণ ইতিমধ্যেই হারু একটা বড়সড় প্লেটে তার কর্তার কথা মতো চা আর ভাজাভুজি নিয়ে হাজির হয়েছে। টেবিলে প্লেটটা রাখতে রাখতে হারু আবার তার ঘ্যাস ঘ্যাসে গলায় বলে, নেন বাবুরা, খেয়ে নেন। এইবারে বাধ্য হয়েই আমাকে বলতে হলো, এই ভাজাভুজি খাওয়া না আমার একদম বারণ। তাই আমি শুধু চাটাই নিলাম। আমার কথা শুনে বেশ অবাক হলেন বাসুদেববাবু। বলো কি হে, এই কাঁচা বয়সে এই খাবো না ওই খাবো না বললে চলে? এই রকম করলে কি করে হবে বলো তো? নাও নাও, সব খেয়ে নাও। অনেকক্ষণ জোড়াজুড়ি পর্ব চললেও আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়লাম না। শেষমেশ বাসুদেববাবুই হার স্বীকার করলেন। হারুকে বললেন 2টো বিস্কুট নিয়ে আসতে। বিস্কুটটা খেতে খেতেই পুনরায় আমাদের পূর্ব আলোচনায় আমরা ফিরে এলাম। বাসুদেব রায় বললেন, কিন্তু হেতমপুরি কেন? ওরকম মন্দির তো অন্য অনেক জায়গাতেই আছে। হ্যাঁ তা আছে, কিন্তু আমার পড়াশোনার সুবাদেই বলুন
কিংবা ফ্যামিলি ট্রিপ হিসেবেই বলুন, বাংলার প্রায় অনেক জায়গায় ইতিমধ্যে ঘুরে ফেলেছি, কিন্তু হেতমপুরের দিকটায় কোনো বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। আর যখন শুনলাম যে আপনারই ওখানে একটা আদি বাড়ি আছে, তখন ঠিকই করলাম যে ওখানেই যাব এবারে। তাছাড়া হেতমপুরে শুনেছি আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান্তিরি শেখ পুরোহিতের মন্দির আছে। সেই সব নিয়ে খুব একটা বেশি লেখালেখিও হয়নি, সব ভেবেচিন্তেই তাই হেতমপুর যাওয়াই মনস্থির করলাম। আপনি যদি একটু আমাকে ওই মোটামুটি 7 দিনের জন্য একটু থাকার ব্যবস্থা করে দিতেন। বেশ কিছুক্ষণ কি একটা যেন ভাবলেন ভদ্রলোক। আমি মনে মনে প্রমাদ গুনলাম। এক অদ্ভুত নীরবতার পরিবেশে আটকে পড়েছি যেন। কিছু সময় পর তিনি মুখ খুললেন। তার মুখ দেখে মনে হলো তিনি মন থেকে আমার কথায় সম্মত নন, কিন্তু তাও একটু জোর করেই হেসেই বললেন, তোমার থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। আমার আদি বাড়ি দেখাশোনা করে আমাদেরই অনেক বছরের পুরনো চাকর রামগোপাল। আমি ওকে সব বলে দেব। তুমি শুধু মোটামুটি 2 দিন হাতে রেখে তোমার যাওয়ার দিনটা আমায় জানিয়ে দিও, কেমন? হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। আমিও সঙ্গে সঙ্গে সম্মতিসূচক প্রতিক্রিয়া দিয়ে উঠে পড়লাম। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আজকে আমি আসি। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। তমজিৎ বেরিয়ে যাওয়ার সাথে সাথেই দরজার আড়াল থেকে বেরিয়ে এলো হারু। উদ্বিগ্ন মুখে বলল, বাবু, ওনাকে ওখানে যেতে দেওয়াটা কি ঠিক হলো? সেই নরখাকি পিশাচিনী কিন্তু। হারুর কথা শেষ হওয়ার আগেই বাসুদেববাবু হাত তুলে তাকে থামার ইঙ্গিত দিলেন। তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, বেলা তো অনেক হয়ে গেল। মিষ্টি খেয়েছে? ওকে তো ওষুধও খাওয়াতে হবে। হারু একটু হালকা হেসে বলল, কি যে বলেন কর্তা, মিষ্টি দিদিমণি এখন একজন শিশু। সে তো বাস্তবতা বোঝার অবস্থাতেই নেই। সে কি আপনাকে ছাড়া কখনো খেয়েছে? হ্যাঁ? তার কথা শেষ হতে না হতেই ঘরের ভিতর থেকে একটা মধ্যবয়সী মহিলাকে বেরিয়ে আসতে দেখা গেল। বছর 30 বয়স হবে মেয়েটি। তার কথা বলার ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে সে মানসিকভাবে সুস্থ নয়। তাকে বাইরে আসতে দেখেই হারু দিদিমণি বলে ছুটে যায়, কিন্তু মেয়েটি সেই দিকে না তাকিয়ে সামনে বসে থাকা বয়স্ক লোকটার দিকে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে যায়। পচা বাবা, এই পচা বাবা, এই পচা বাবা, পচা বাবা, আমি কতক্ষণ ধরে বসে আছি। আমি কি আজকে না খেয়ে থাকবো? তুমি কি খাবে না আমায়? মেয়েটার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যায়। বাসুদেব রায়ের চোখের কোণায় ছোট করে উঁকি দেয় এক বিন্দু জল, কিন্তু সে খুব নিপুণতার সাথে তা লুকিয়ে মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আমার লক্ষ্মী মা, চলো তোমায় খাইয়ে দিই, তারপরে তো ওষুধও খেতে হবে তোমাকে। ইস, এই তেতো তেতো ওষুধ আমি খাবো না। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে থাকে মিষ্টি। ওষুধ না খেলে আমার মিষ্টিমা ঠিক হবে কি করে? আর মিষ্টিমা ঠিক না হলে আমরা ঘুরতে যাব কি করে? খানিকক্ষণ কি ভাবে মেয়েটা, তারপর আবার বাচ্চাদের মতো খিলখিলিয়ে হেসে ওঠে। হাততালি দিতে দিতে বলে, হে হে হে, কি মজা কি মজা, এই মিষ্টি তুই তাড়াতাড়ি ঠিক হ, বুঝলি? হে 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 হে, তুই ঠিক হলে এই পচা বাবাটা তোকে ঘুরতে নিয়ে যাবে। হে 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 হে, অনেক জায়গায় ঘুরবো আমরা। হে হে, কি মজা কি মজা, হে হে, আমরা অনেক জায়গায় ঘুরবো। নিজেই নিজেকে বলতে থাকে মিষ্টি। এবারে বাসুদেববাবু উঠে দাঁড়ান, তারপর মিষ্টিকে ধরে ধরে ডাইনিংয়ের দিকে নিয়ে যান। মিষ্টি তখনও বিড়বিড় করে নিজের মনেই কী সব বলে যাচ্ছে। বাসুদেববাবু হারুকে ইশারায়
তার আর মিষ্টির খাবার আনার কথা বুঝিয়ে দেন। ওরা চলে গেলেই হারু তার কাঁধ থেকে ঝোলানো গামছা দিয়ে চোখের কোণে আগত জল মুছে সদর দরজাটা বন্ধ করে দেয়। বাইরে ততক্ষণে আকাশ কালো করে এসেছে। যে কোনো মুহূর্তে প্রকৃতির তাণ্ডব নৃত্য শুরু হলো বলে হারুর মনটা কু ডেকে ওঠে। এই ঘনায়মান কালো মেঘ দেখে মনে হয় ভয়ানক অশুভ কিছু একটা ঘটতে চলেছে। হারু বিড়বিড় করে কী সব বলে, আকাশের দিকে তাকিয়ে একটা প্রণাম ঠোকে, তারপর ধীর পায়ে ঘরের ভিতরে ঢুকে যায়। বাসুদেব বাবুর সাথে কথা বলে আসার পর প্রায় 5 দিন কেটে গেছে। ইতিমধ্যেই আমার ব্যাগপত্র গোছানো পুরো কমপ্লিট। বাসুদেব বাবুকে গতকাল ফোন করে জানিয়ে দিয়েছি আগামীকাল আমার রওনা হওয়ার কথা। তিনি আমায় আশ্বস্ত করলেন এবং এও জানালেন যে আমার চিন্তা করার কোনো কারণ নেই। স্টেশনে রামগোপাল নিজেই আসবে আমায় নিতে। শুনে খুব খুশি হলাম আমি। যাক, যেতে যেতে রাতের অন্ধকার নেমে যাবে, তাই একা একা বাসুদেব বাবুর বাড়ি খুঁজতে হবে, এই দুশ্চিন্তাটা মন থেকে পুরোপুরি চলে গেল। নির্দিষ্ট দিনে স্টেশনে পৌঁছে ব্যাগপত্র ঠিকঠাক জায়গায় রেখে জানলার ধারের সিটটায় গা এলিয়ে দিলাম। ট্রেন তখন স্টেশন ছেড়ে বেরিয়ে বেশ একটু গতি নিয়েছে। সারি সারি সবুজ গাছ চোখের পলক ফেলতে না ফেলতেই শোঁ শোঁ করে উধাও হয়ে যাচ্ছে। এবারে নিশ্চিন্তে একটু চোখ বন্ধ করলাম, আর কখন যে গাঢ় ঘুম আমাকে তার পরম আবেশে আবৃত করে নিল তা বুঝতেও পারলাম না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙল একটা তীব্র ঝাঁকুনিতে। ঘুমটা এতটাই গাঢ় ছিল যে প্রথমটায় তো বুঝতেই পারিনি ব্যাপারটা কি। তারপর বুঝলাম ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়েছে। ঘড়িতে দেখলাম বেশিক্ষণ না, ওই 45 মিনিটের মতো ঘুমিয়েছি। জানলার বাইরে চোখ রাখলাম, দেখলাম কয়েকজন স্টেশনে নেমেছেন। কেউ জলের বোতল কিনছেন, কেউ আবার শুকনো কিছু খাবার, চিপস ইত্যাদি কিনতে ব্যস্ত। আমার এইসবের কোনো চিন্তা নেই, কারণ বাড়ি থেকে মা ভালো মতো খাবার দাবার প্যাক করে দিয়েছে। আসলে ছোটবেলা থেকেই আমার পেটের সমস্যা। বাইরের খাওয়ার, ভাজাভুজি, বেশি তেলে ঝালে রাঁধা খাবার আমার পেট একেবারে সহ্য করতে পারে না। তাই যেখানেই যাই না কেন বাড়ির খাওয়ারই আমার ভরসা। কলেজে বন্ধুদের কাছ থেকে এই নিয়ে একটা সময় ভীষণ প্যাক খেয়েছি, কিন্তু কি আর করার, পেটটাও তো দেখতে হবে নাকি। যাই হোক, ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দেখে বেশ বিরক্ত হলাম। একটানা বসে বসে উসখুস করার পর যখন উঠতে যাব, ঠিক তখনই ব্যাপারটা ঘটল। খেয়ালই করিনি এতক্ষণ একটা বয়স্ক লোক নিচে বসে আছে। একটু হলেই গায়ে পা লেগে যেত তার। আশ্চর্য, এ কখন এলো? তারপর ভাবলাম হয়তো ঘুমাচ্ছিলাম, তাই খেয়াল করিনি। তখনই লোকটা এসে হয়তো এখানে বসে পড়েছেন। লোকটাকে এবারে ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। তার হাবভাব একটু অস্বাভাবিক ধরনের। গায়ে ময়লা ফতুয়া, কয়েক বছরের না কামানো লম্বা সাদা দাড়ি, মুখটা চিরকালের অযত্ন মাখা বলিরেখায় পরিপূর্ণ। বয়স আন্দাজ করা ভীষণ কঠিন। আর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ানক জিনিসটা হলো তার চোখ। এমন চোখ কি মানুষের হতে পারে? চোখের মনি পুরো ঘোলাটে, যেন মরা মাছের দৃষ্টি। একভাবে চেয়ে আছে আমার মুখের দিকে। অমন দৃষ্টি বেশিক্ষণ সহ্য করা যায় না, গা শিরশির করে।
আমি আর নিজের জায়গা ছেড়ে নামলাম না, পা তুলে গুটিসুটি হয়ে বসলাম। লোকটার দৃষ্টি এড়াতে বাইরের দিকে তাকিয়ে রইলাম। আর ওই বড় জোর 3 ঘন্টা, তারপরেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। সূর্যি মামা অনেকক্ষণ আগেই চোখের আড়াল হয়েছেন। এখন একটা লালচে মায়াবী আলোয় চারিদিকটা ভরে আছে। বেশ উপভোগ করছিলাম এই মায়াবী পরিবেশ। কিন্তু এবারে একটা কর্কশ গলার আওয়াজে আবার পিছন ফিরে তাকালাম। সেই বুড়ো লোকটা এখন উঠে দাঁড়িয়েছে, কী সব যেন বিড়বিড় করে বলছে। আশেপাশের লোকেরাও দেখি অদ্ভুত দৃষ্টিতে বুড়োটাকে দেখছে। এবারে লোকটা বেশ জোরে অস্পষ্টভাবে কর্কশ গলায় বলল, যাস দে ওখানে, যাস দে। ওই রাক্ষসী সবাইকে গিলে খাবে। যাস দে, মরবি, তুইও মরবি, মরবি, তুইও মরবি। যাস দে, ফিরে যা, ফিরে যা, ফিরে যা, তাহলে মরবি। মরবি, তুইও মরবি। বিকট হাসিতে ফেটে পড়ল লোকটা। তুমি আবার উঠেছো ট্রেনে? যাও আগে, নামো, ট্রেন থেকে নামো আগে। উল্টো দিকের নতুন একটা গলায় সম্বিত ফিরে এলো আমার। পরনে জামা কাপড় দেখে মনে হয় লোকাল লোক, কাঁধে আবার একটা মোচকাও রয়েছে। তাকে দেখে মনে হলো বুড়োটাকে চেনে। সে এসে বুড়োটাকে এক ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আমি বললাম, আরে আরে কি করছেন কি, বয়স্ক মানুষ। ক্ষমা করে দেন বাবু, আসলে বুড়োর মাথা পুরো গেছে, তাই সারাদিন ভুলভাল বকে যায়। যাকে তাকে ধরে উল্টো পাল্টা বকে আর ভয় দেখায়। লোকটা বেশ কিছুক্ষণ ধরে ক্ষমা চেয়ে বুড়োটাকে ধাক্কা মারতে মারতে ট্রেন থেকে নেমে যায়। ট্রেনটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। আমি জানালায় মুখ রাখলাম। দেখি কিছুক্ষণ আগের সেই বুড়ো লোকটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আমার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসছে। উফ, কি বিরক্তিকর লোকটা। জানলা দিয়ে মুখ সরিয়ে আবার চোখ বন্ধ করলাম। ট্রেনের গতিও এতক্ষণে চেনা ছন্দে এসেছে। প্রকৃতির লাল রং মুছে গিয়ে রাতের অন্ধকার তার অধিকার বিস্তার করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ট্রেন থেকে যখন নামলাম তখন অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে। একটু এদিক ওদিক চাইতেই একটা লোককে স্টেশনের গেটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কাছে গিয়ে পরিচয় বলাতেই বুঝলাম এই হলো রামগোপাল। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম একটা ভ্যানও জোগাড় করে রেখেছে সে আমার জন্য। মনে মনে বেশ খুশি হলাম। কিছুক্ষণ কথা বলে বুঝলাম বেশ কাজের লোক রামগোপাল। আর তা যদি তিনি নাই হতেন তাহলে কি বাসুদেববাবু তার আদি বাড়ি এনার হেফাজতে রেখে এত শান্তিতে থাকতে পারতেন? সে যাই হোক, মালপত্র তুলে দিয়ে আমি আর রামগোপাল দুজনেই চড়ে বসলাম ভ্যানের উপর। ভ্যান এখন স্টেশনের রাস্তা ছেড়ে অনেকটা দূরে এগিয়ে এসেছে। এতক্ষণ আমি চুপচাপই ছিলাম। এবারে দেখি রামগোপালই আমার সাথে কথা বলতে শুরু করলো। কর্তা বাবা বলে দিয়েছেন যে আপনার বেশি ঝাল মশলা খাওয়া বারণ, তাই খুব বেশি কিছু রান্না করিনি। তার কথা শেষ হওয়ার আগেই আমি তাকে আশ্বস্ত করার সুরে বললাম, আরে কাকা, আমি তো এই নিয়ে চিন্তায় ছিলাম। আমি তো ভাবছিলাম আপনাকে বলবো কি না, কি জানি আপনি যদি রান্না করে রাখেন, তাই বলতে সাহস পাচ্ছিলাম না। যাক কাকা, আপনি আমায় বাঁচালেন। রামগোপাল মৃদু হেসে বলল, এতে আবার সাহসের কি আছে? আপনার যখন যা লাগবে আমায় বলবে। আশা করি আপনার এখানে কোনো অসুবিধে হবে না। কর্তা বাবা আপনার সমস্ত দায়িত্ব আমায় দিয়েছেন। আপনাকে দেখে রাখা এখন আমার কাজ। আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম। তারপর বললাম,
আচ্ছা কাকা, তাহলে আমার একটা হেল্প করতে পারবেন? রামগোপাল বলল, আরে বলুনই না, এত ইতস্তত করছেন কেন? আসলে আমার হাতে মোটে 7 দিনের সময় আছে। তার মধ্যে এত মন্দির খুঁজে খুঁজে বের করা খুব কঠিন ব্যাপার, আর আমাকে এই মন্দিরগুলোর ব্যাপারে আর্টিকেলও লিখতে হবে। তাই এমন কাউকে দরকার যে আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। ওহ, এই ব্যাপার? ওহ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমাদের এখানে একটা কম বয়সী ছেলে আছে, ও খুব কাজের। ওর নাম সতু। ওকে কাল আমি সব বলে দেবো। ওই আপনাকে সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখাবে। আর আপনার যা যা জানার তা ওর দাদু হরিনারায়ণের কাছে গিয়েও জানতে পারেন। উনি খুব জ্ঞানী মানুষ, ইতিহাস নিয়ে তার প্রচুর জ্ঞান। উফ, আপনি বাঁচালেন কাকা। যাক, আমার আর তাহলে কোনো চিন্তাই রইল না। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই। এবার গিয়ে শুধু হাত মুখ ভালো করে ধুয়ে খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিন তো, দেখবেন কাল সকালে একদম চনমনে হয়ে যাবেন। আমাদের ভ্যানটা কখন যেন ঘন শালের জঙ্গলের মধ্যে দিয়ে একটা আঁকা বাঁকা পথ ধরেছে তা আমি খেয়ালই করিনি। এতক্ষণ ঝিঁঝি পোকার বিশ্রামহীন সুর শুনতে পারছিলাম, কিন্তু এখন যেন মনে হচ্ছে সমস্ত আওয়াজই বহু বহু দূর থেকে ভেসে আসছে। হাত ঘড়িটা দেখার চেষ্টা করলাম, ওই প্রায় 9টা বাজতে চলল। এখনই এত অখণ্ড নিস্তব্ধতা, কোনো সারা শব্দ কিছুই নেই, শুধু আমাদের ভ্যান চলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। এত নৈশব্দের মধ্যে ওই আওয়াজটাই যেন আরও অস্বস্তিকর শোনাচ্ছে। অনেকক্ষণ ধরেই একটা ঠান্ডা হাওয়া আমার শরীরে চোখে মুখে তার পরশ বুলিয়ে যাচ্ছিল। চোখটাও ধীরে ধীরে লেগে আসছিল। ঘুমিয়েই পড়ছিলাম, কিন্তু হঠাৎ করেই চটকাটা ভাঙল রামগোপালের উচ্চ গলার স্বরে, আর হঠাৎ করে ভ্যানটা এক ঝটকা মেরে দাঁড়িয়ে যাওয়ার ফলে। আরে আরে আরে, দেখে চালা। প্রথমটায় হকচকিয়ে গেলাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে প্রথমটা কিছুই ঠাওর হলো না। তারপর চোখ সয়ে যেতেই বুঝলাম রামগোপাল কাকা ভ্যান থেকে নিচে নেমেছেন। তার মুখ পরিষ্কার না দেখতে পেলেও তার কথা বলার ভঙ্গিতে স্পষ্টতই বিরক্ত ঝরে পড়ছে, এটা বুঝলাম। তারপরে একটা চেনা জন্তুর আওয়াজ পেয়ে আমিও নেমে দাঁড়ালাম। ওই অন্ধকারেই বোঝা গেল একটা সাদা ধপধপে ছাগলছানা। বুঝলাম হঠাৎ করে আমাদের ভ্যানের সামনে তার আগমনের কারণেই এমন বিপত্তি। রামগোপাল কাকা ছাগলছানাটাকে কোলে তুলে নিতে নিতে বললেন, এটা আবার কোথা দিয়ে এলো? কার বলতো? প্রশ্নটা তিনি করলেন আমাদের ভ্যান চালককে। সেও ব্যাপারটা বুঝতে পারছে না, এত রাতে হঠাৎ এমন ছাগল আসবে কি করে। কিন্তু কিছুক্ষণ পরেই সমস্ত সমস্যার সমাধান হলো। কিছুটা দূরে একটা ছায়ামূর্তিকে দেখা গেল, মনে হলো সে এই দিকেই আসছে। বুঝতে অসুবিধা হলো না ইনি এই ছাগলছানাটার মালিক। সে এগিয়ে আসতেই রামগোপাল কাকার গলায় শোনা গেল, এই নে ধর, সামনেও রাখতে পারিস না নাকি? এক্ষুনি তো আমাদের ভ্যানের নিচে চাপা পড়তে যাচ্ছিল। আশ্চর্য, আমি এই অন্ধকারে কাউকেই ভালো মতো দেখতেই পারছি না, কিন্তু এরা এমনভাবে কথা বলছে যেন একে অপরকে স্পষ্ট দেখতে পারছে। এবারে শুনতে পেলাম অপর পক্ষের গলা। আরে আমি তো আজ এটাকে নিয়ে বেরিয়েছিলাম ওই কুলদিঘির জঙ্গলের দিকে। সে বেটা মাঝ রাস্তাতে কিভাবে জানি চম্পট দিল, আর তাই তো। বাকি কথাটা সে শেষ করল না, বা বলা ভালো শেষ করতে পারল না। তার আগেই সে চুপ করে গেল। আমি আবার রামগোপালের গলার আওয়াজ পেলাম, ঠিক আছে ঠিক আছে, যা যেখানে যাচ্ছিলি, আর হ্যাঁ সাবধানে বাড়ি ফিরিস। প্রত্যুত্তরে সেই লোকটিও হ্যাঁ কাকা বলে ছাগলছানাটাকে সঙ্গে নিয়ে সেখান দিয়ে হনহন করে বেরিয়ে গেল। ভুল শুনলাম কিনা জানি না, কিন্তু আমার মনে হলো লোকটার গলাটা যেন খুব কাঁপছিল, যেন কিছু একটা নিয়ে খুব ভয়ে ভয়ে আছে সে। যাই হোক,
আমি আর অত পাত্তা দিলাম না, উঠে বসলাম ভ্যানে। ভ্যান আবার আগের মতোই চলতে শুরু করলো। সেই একটা নৈশব্দ আর ক্যাচ ক্যাচে আওয়াজ। এবারে আমি রামগোপাল কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা এখানে আলোর ব্যবস্থা নেই? প্রত্যুত্তরে কাকা বললেন, হ্যাঁ আছে তো, কিন্তু ওই নামকে বাঁচতে, অর্ধেক সময় আলো থাকেই না এখানে। এবারে আমি কাকাকে ওই লোকটার কথা জিজ্ঞাসা করলাম, কাকা অত রাতে ওই লোকটা ছাগল ছানাটাকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল কি কারণে? বুঝলাম লোকটার কথা বলাতেই কাকা যেন চুপ করে গেল। তারপর খানিকটা যেন কথা ঘোরানোর কায়দায় বলল, ওইদিকে ওর বাড়ি, তাই আর কি। ওর বাড়ি ছাড়িয়ে একটু গেলেই ওই জঙ্গলটা পড়ে, তাই বললাম সাবধানে যেতে। রাত বিরেতে জঙ্গলের ধারে কাছে কত বিষাক্ত পোকামাকড় থাকে, তাই আর কি। অদ্ভুত, এত রাতে লোকটা ছাগল ছানা নিয়ে জঙ্গলে যাবে কি করতে? হয়তো আরও কিছু বলতাম, কিন্তু তার আগেই কাকার গলা পেলাম, চলো এসে গেছি, নেমে পড়ো তাড়াতাড়ি। আমিও তার কথা শুনে নেমে পড়লাম। সামনের দিকে তাকিয়ে দেখলাম এক বেশ বড় বনেদি বাড়ি। ওপরতলাটা অন্ধকার, নিচতলায় টিমটিম করে খানিকটা দূরে দুটো হ্যারিকেন জ্বলছে। বাড়ির কাছে আসতেই মনে হলো বাড়িতে কারেন্ট নেই। সর্বনাশ, রাতে ঘুমাবো কি করে? এখনো তো যথেষ্ট গরমই রয়েছে। আমার মুখের ভাব বুঝতে পেরেই কাকা বলল, আরে চিন্তা নেই, বড় বড় দুটো জানলা আছে, খুলে ঘুমোবে, রাতে এখানে দারুণ হাওয়া দেয়। বলে কি লোকটা? জানলা খুলে ঘুমোবো? মশার জ্বালায় টিকতে পারবো তো? মনের কথা কাকাকে বলাতে সে বলল, আরে অত চিন্তা করছো কেন? বললাম না তোমার কোনো অসুবিধা হবে না। এখানে এত কারেন্টের সমস্যা বলেই আমি সতুকে দিয়ে আগেই এইসব আনিয়ে রেখেছিলাম। ওই যে জানলায় লাগায় না, ওই জালের মতন। উইন্ডো নেট? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই। আচ্ছা, বেশ বেশ, তাহলে তো কোনো ব্যাপারই না। কথা বলা শেষ করে কাকা বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করল। আমিও ভিতরে ঢুকে গেলাম। ভ্যানওয়ালা ততক্ষণে বিদায় নিয়েছে। কাকার কথা মতোই ঘরে ঢুকে ব্যাগপত্র রেখে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ঘরে এসে দরজা দিলাম। তারপর টান টান হয়ে শুয়ে পড়লাম। কাকা ঠিকই বলেছিল, জানলা দিয়ে স্নিগ্ধ শীতল বাতাস ঘরে ঢুকছে। মাথার ওপরে জানলা দিয়ে চাঁদের খানিকটা আলো ঘরে এসে পড়েছে। তাতেই ঘরের ভিতর একটা আলো আঁধারি মায়া জগতের সৃষ্টি হয়েছে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোখটা ভারী হয়ে উঠল। হারিয়ে গেলাম ঘুমের অতল গভীরে। সকালে একটা বড়সড় আলমোড়া ভেঙে বিছানা ছাড়লাম। শরীর মন দুটোই ফুরফুরে লাগছে। অনেকদিন পর দারুণ ঘুম হলো। সত্যি এখানের পরিবেশটা বেশ। বিছানাটা ভালোভাবে গুছিয়ে রাতের পোশাক বদলে যখন বাইরে এলাম, ততক্ষণে রান্নাঘর থেকে বাসন কোসনের টুংটাং আওয়াজ ভেসে আসছে। বুঝলাম রামগোপাল কাকা সকাল সকালই তার কাজ শুরু করে দিয়েছে। ঘড়িতে দেখলাম সকাল 8টা বাজে। রাতে ক্লান্ত আর অন্ধকার থাকার দরুন বাড়িটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারিনি। এখন ভালো করে দেখতে লাগলাম। বেশ বড় জায়গা জুড়েই বাড়িটা রয়েছে। দোতলা বনেদি বাড়ি। বাড়ির দুপাশে একটা ছোটোখাটো বাগান, সেখানে ফুটে রয়েছে হরেক রকমের বাহারি ফুল। বাড়ির মেইন দরজা পেরিয়ে একটা বড় দালান, আর শেষ প্রান্তে রান্নাঘরটা। মাঝে দুটো তালাবন্ধ ঘর, তারপরেই আমার ঘর। আমার ঘরের শেষ প্রান্ত থেকে উঠে গেছে দোতলায় যাওয়ার সিঁড়ি। বাড়িটা দেখতে দেখতেই কখন যে রামগোপাল কাকা আমার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করিনি।
হঠাৎ তার গলার স্বর শুনে কিছুটা চমকে উঠলাম। রামগোপাল কাকা বললেন, এই তো দাদাবাবু উঠে পড়েছেন দেখছি। আমারও চা বানানো হয়ে গেছে। আপনি চা খাবেন তো? হ্যাঁ, চা তো খেতেই হবে। আচ্ছা কাকা, বাথরুমটা আমার কথা শেষ হওয়ার আগেই কাকা বাথরুমটা আমায় দেখিয়ে দিল। তারপর সে রান্নাঘরের দিকে চলে গেলে আমিও চট করে ঘর থেকে ব্রাশ, টুথপেস্ট আর তোয়ালেটা নিয়ে সমস্ত কাজকর্ম সেরে দালানের মাঝামাঝি রাখা একটা চেয়ারে এসে বসলাম। ইতিমধ্যে রামগোপাল কাকাও চা এনে উপস্থিত। গরম ধোঁয়া ওঠা চায়ে একবার চুমুক দিতেই শরীরের সমস্ত ক্লান্তি যেন মুছে গেল। কাকাও নিজের চা এনেছিলেন, কিন্তু আমরা আছি দুজন, অথচ প্লেটে আরও একটা এক্সট্রা চা দেখে অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করতেই যাব, তার আগেই সেখানে আর একজন এসে উপস্থিত হলো। একটা মধ্যবয়সী রোগাটে লোক, খুঁড়িয়ে চলে। কাকাকে জিজ্ঞেস করার আগেই তিনি বললেন, ওর নাম রঘু, এই সামনেই থাকে। বাগানটা পুরোটাই ওই দেখাশোনা করে। আমারও তো বয়স হয়েছে, তাই একা একা সব কাজ দেখে উঠতে পারি না। ও আমায় একটু সাহায্য করে দেয়। তারপর একটু কাছে এসে ফিসফিস করে কাকা বললেন, আসলে ওর ওই খোঁড়া পায়ের জন্য কেউ ওকে কাজ দেয় না। বেচারার কেউ নেই, তাই কর্তা বাবাকে বলে ওকে এখানেই কাজে রেখে দিয়েছি। কাকার কথা শেষ হলে আমি রঘুর দিকে তাকালাম। সে এসে চুপচাপ বাগানের দিকেই চলে যাচ্ছিল, কিন্তু কাকার কথায় আমাদের দিকে এলো। কাকা রঘুর সাথে আমার আলাপ করিয়ে দিলেন। এবারে বুঝলাম যে ওই এক্সট্রা চাটা কার জন্য। সে চাটা নিয়ে বাগানের দিকে চলে গেল। বুঝলাম লোকটা খুব একটা কথা বলতে পছন্দ করেন না। আমিও চায়ে লাস্ট চুমুকটা দিয়েই কাকাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকা, কালকে যে সতুর কথা বলেছিলে সে তো এলো না? সত্যি তো, বেলা 9:30 বাজতে চলল, সতু এখনো এলো না। কাকাও বেশ অবাক হন। নির্ঘাত বেটা ফস করে ঘুমাচ্ছে। এই এক ওর দোষ, খালি খেতে আর ঘুমাতে পেলে আর কিচ্ছু চায় না। বেটা কুম্ভকর্ণ। আমি কাকার কথা বলার ভঙ্গিতে প্রায় হেসেই ফেললাম। আচ্ছা আচ্ছা কাকা, অত রাগ করতে হবে না। ঠিক আছে, আমি না হয় আস্তে আস্তে রেডি হই, ও ঠিক চলে আসবে। হতচ্ছাড়াটাকে বললাম 9টার মধ্যে চলে আসতে, একটা কথা যদি শুনে আমার। এই বলে কাকা উঠতেই যাচ্ছিলেন, হঠাৎ তার চোখ চলে গেল দরজার দিকে। আর তারপরেই শুনলাম, ওই যে এসেছেন লাট সাহেব। কুম্ভকর্ণের তাহলে ঘুম ভেঙেছে। আমিও দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে, ওই 16-17 মতো বয়স হবে। বুঝলাম এই সতু, কাঁচুমাচু মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো কাকা, আমি ভোরই জেগে গিয়েছিলাম। ভাবলাম এত তাড়াতাড়ি গিয়ে কী করব, আর কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর না হয় যাব। কিন্তু এমন ঘুম পেলো। থাক, তোকে আর বাহানা দিতে হবে না। এই যে এই দাদাবাবুকে নিয়ে যা তো দেখি। আজকে আশেপাশে যে পুরনো মন্দিরগুলো আছে ওগুলো দেখিয়ে আন। কালকে বরং রায়পাড়ার দিকে নিয়ে যাবি, বুঝলি? আর হ্যাঁ, কাল সকালে একটু অন্তত তাড়াতাড়ি আসিস। আমার দাদাবাবুর অনেক কাজ। তোর মতন সারাদিন পড়ে পড়ে ঘুমালে আমাদের চলবে না। যত সব। যা, দাদাবাবুকে নিয়ে যা, ঘুরিয়ে আন। একটানা বকাঝকা করে রান্নাঘরের দিকে চলে গেল রামগোপাল কাকা। ওইদিকে বাচ্চা ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে রইল। বেচারা। আমি গিয়ে ওর মাথায় হাত বোলাতেই গোল গোল চোখ করে আমার দিকে চাইল। তারপর বলল, না গো দাদাবাবু, চলো, না হলে এখানে দাঁড়িয়ে গল্প করতে দেখলে এবারে হয়তো কাকা পটি নিয়ে তেড়ে আসবে। বলেই ফিক করে হাসে ছেলেটা। আমিও হাসি চেপে ওকে বলি, আমাকে দাদাবাবু বলার দরকার নেই, দাদা বলেই ডাকবি। তুই একটু দাঁড়া,
আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে আসছি বলেই আমি ঘরে চলে গেলাম। ফিরে এসে দেখলাম রামগোপাল কাকাও ওখানে দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে বলল, বিকেলের মধ্যেই ফিরে এসো, এখানে আবার যখন তখন আলো চলে যায়, বেশি অন্ধকার হয়ে গেলে আবার যদি কোনো। কাকাকে পুরো কথা বলতে না দিয়েই বললাম, ঠিক আছে কাকা, অত চিন্তা করো না, আমি আলো থাকতে থাকতেই ফিরে আসবো। আসি তাহলে। এই বলেই আমি আর সতু বাইরের দিকে পা বাড়ালাম। চোখের ভুল কিনা জানি না, তবে পিছনে ফেরার সাথে সাথেই মনে হয়েছিল বাড়ির দালানের একদম শেষ প্রান্তে একটা আবছা অবয়ব মুহূর্তের মধ্যে সরে গেল। কে ছিল ওটা? রঘু? ও কি আমাদের কথা আড়ি পেতে শুনছিল? কি জানি, ব্যাপারটা নিয়ে এত ঘাঁটালাম না, মনের ভুল বলে উড়িয়ে দিলাম। ইতিমধ্যে 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। কাছে পিঠে অনেকগুলো মন্দির দেখা হয়ে গেছে। এই মন্দিরগুলো সেরম পুরনো না, এর চেয়েও পুরনো, মানে প্রায় ওই 150-200 বছরের পুরনো মন্দির নাকি ওই রায়পাড়ার ওই দিকেই আছে। কিন্তু ওই দিকে যেতে হলে একটু সকাল সকালই বেরোতে হবে, তাই ওদিকটা যাওয়া আজ ক্ষান্ত দিলাম। এরই মধ্যে সতুর সাথে বেশ আলাপ হয়ে গেল। সেটা বেশ মিশুকে। সারা রাস্তা যেমন বকবক করে আমার মাথা খেয়েছে, তেমনি এই মন্দিরগুলো সম্পর্কে নানা অজানা তথ্য আমাকে দিয়েছে। সবই ওর দাদুর কাছ থেকে জানা। ওর নাকি পুরনো মন্দির রাজবাড়ি সম্পর্কে ভীষণ ইন্টারেস্ট। ভালোই হলো মনের মতো একটা গাইড পাওয়া গেল। সারাটা দিন এদিক সেদিক ঘুরে ক্লান্ত হয়ে ঘেমে নিয়ে যখন ফেরার পথ ধরলাম, তখন বিকেল 5টা বেজে গেছে। পশ্চিম আকাশে সূর্য আকাশের গায়ে লাল আবির মাখিয়ে অনেকক্ষণ আগেই ঢলে পড়েছে। সতুও অনেকক্ষণ ধরে বাড়ি যাওয়ার জন্য উসখুস করছিল। বেচারা মাকে ভীষণ ভয় পায়। ওর মা বলেছে 5টা বাজার সাথে সাথে ঘরে ঢুকতে। তাই আমিও আর ওকে আটকে রাখলাম না। আর 10 মিনিট মতো হেঁটে গেলেই পৌঁছে যাব। সতুকে বললাম চলে যেতে, আর কাল সকালে তাড়াতাড়ি চলে আসতে। সেও আমায় টাটা করে চলে গেল। কিন্তু যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বলে গেল আমায়। তমজিৎদা, রাতে বেশিক্ষণ বাইরে থেকো না, জায়গাটা ভালো না। ওর এই কথার অর্থ কিছুই বোধগম্য হলো না। জিজ্ঞেস করার আগেই ব্যাটা পালিয়ে গেল। কাল সকালে জিজ্ঞেস করতে হবে কেন ও এরকম বলল। যাই হোক, আমিও উল্টো দিকে হাঁটা লাগালাম। এতক্ষণ খেয়াল করিনি, এইটুকু সময়ের মধ্যেই আশপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। রাস্তায় একটাও লোক নেই। কি অদ্ভুত রে বাবা! এই সময় তো আমাদের কলকাতা শহর মানুষের ভিড়ে আলোর রোশনাইতে ঝলমল করে, কিন্তু এ তো এমন পাণ্ডব বর্জিত জায়গাও নয়। তাও এত নিস্তব্ধ কেন? আলো নেই, বাতাস যেন থমকে গেছে। কি অস্বস্তিকর পরিবেশ! নিদেন পক্ষে একটা ঝিঁঝি পোকার ডাক তো থাকবে, তাও অনুপস্থিত। তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগালাম, কিন্তু মাঝপথেই থমকে যেতে হলো। অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা অবয়ব। হ্যাঁ, কোনো ভুল হয়নি, স্পষ্ট একটা মানুষের অবয়ব। কিন্তু অন্ধকারের মধ্যে নিথর হয়ে দাঁড়িয়ে আছে কেন লোকটা? বিষয়টা অদ্ভুত ঠেকাতে লোকটাকে ডাকলাম আমি। ও ভাই, ভাই শুনছেন? আরে ও ভাই! লোকটা কোনো উত্তর দিল না। পাথরের মতো দাঁড়িয়ে রইল আগের মতোই। এবারে আমার আরেকটু খটকা লাগলো। লোকটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু 2 পা এগোতেই লোকটার মধ্যে একটা অস্থিরতা শুরু হলো। লোকটা চলতে শুরু করেছে। কেন জানি না আমার মনের মধ্যে
একটা তীব্র কৌতূহলতা জাগতে শুরু করলো। আমিও নিশ্চুপ হয়ে অনুসরণ করতে শুরু করলাম তাকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। একটা যেন মায়াজালে আটকে পড়েছি। এখন ইচ্ছা থাকলেও নিজেকে আর থামাতে পারছি না। আশপাশের অন্ধকার আরও তীব্র হয়েছে। আধা চাঁদের আলোয় পারিপার্শ্বিক পরিবেশের কিছুই দৃশ্যমান হচ্ছে না। যতই এগোচ্ছি অন্ধকার যেন আরও গাঢ় হচ্ছে। মনে হচ্ছে অন্ধকারের অতল গহ্বরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি আমি। একটা সময় চলতে চলতে খেয়াল হলো আমার সামনে আর কেউ নেই। চমকটা ভেঙে যেতেই একটু একটু ভয় করতে শুরু করলো। এ কোথায় এসে পড়লাম আমি? চারিদিকটা আলকাতরার মতো গাঢ় অন্ধকারে ঢেকে আছে। চোখ খুলে রাখা আর বন্ধ রাখা এখন সমান মনে হচ্ছে। হাতড়াতে হাতড়াতে সামনের দিকে এগিয়ে গেলাম আমি। কোথা থেকে জলের আওয়াজ ভেসে আসছে। সামনে কি পুকুর বা ঝিল আছে? কিছুটা এগোতেই সন্দেহটা সত্যি হলো। একটা বিশাল বড় ঝিল। আধা চাঁদের আলো ঝিলের জলে এমনভাবে পড়েছে যেন হীরের টুকরো ছড়িয়ে রয়েছে। একটা মন জুড়ানো শীতল হাওয়া ভেসে আসছে ঝিলের দিক থেকে। ঝিলের পুরোটা জুড়েই গাছপালা ঝোপঝাড় তাদের আধিপত্য বিস্তার করে আছে। মূলত জায়গাটায় ছোটোখাটো জঙ্গলের সৃষ্টি হয়েছে। আরও কিছুটা এগোতেই যাব, হঠাৎ দেখলাম আমার চোখের সামনেটা ঝাপসা হয়ে গেল। একটা সাদা ধোঁয়া এসে ঘিরে নিল চারপাশ। অনেকটা শীতকালে ভোরবেলায় কুয়াশায় ঢেকে যাওয়ার মতো। আর একটা অদ্ভুত জিনিস হলো, ধোঁয়াটার মধ্যে একটা কটু গন্ধ ছড়িয়ে রয়েছে। সে গন্ধে নিঃশ্বাস নেওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। উফ, কি ঝামেলায় পড়লাম রে বাবা! কি মরতে এইদিকে এসেছিলাম। ওই ধোঁয়ার মধ্যেই এবার হাতড়াতে শুরু করলাম, কিন্তু কোনো দিকেই যাওয়ার পথ খুঁজে পেলাম না। অবশেষে যখন মনে হচ্ছে এবারে এই সাদা ধোঁয়ার মায়াজাল ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবো, ঠিক তখনই কানে এলো ঘণ্টার ধ্বনির আওয়াজ। কি ব্যাপার? এইদিকে কোনো মন্দির আছে নাকি? ওই তো কিছু একটা দেখা যাচ্ছে। কি ওটা? কোনো মন্দির? সাদা ধোঁয়ার মাঝেই কিছু যেন একটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। ওই তো মাথায় চূড়াও দেখা যাচ্ছে, মানে মন্দির। এবারে ধীরে ধীরে পুরো স্পষ্ট হয়ে গেল সামনের দৃশ্য। একটা ভগ্নপ্রায় মন্দির, একদিকে ধসে গেছে। মন্দিরের গায়ের ইটগুলো দেখে মনে হয় কোনো ভয়ানক দানর দাঁত বেরিয়ে এসেছে। মন্দিরের গায়ে শ্যাওলার গাঢ় আস্তরণ। গর্ভগৃহে ঢোকার দরজাটাও এক সাইড খসে পড়েছে। দেখেই মনে হয় অনেক বছরের পুরনো এই মন্দির। পুরনো যে কোনো স্থাপত্যের প্রতি আমার টান চিরকালই বেশি। তাই তো নিজের রিসার্চের জন্য বাংলার পুরনো মন্দিরগুলোকেই বেছে নিয়েছিলাম। কিন্তু এই মন্দির যে সেই মন্দির নয়। এই মন্দির দেখলেই মনে একটা অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়, শরীরে কাঁপুনি লাগে। গর্ভগৃহের অন্ধকার দেখলে মনে হয় ওই অন্ধকারে একবার পা রাখলেই চিরকালের জন্য হারিয়ে যাব ওর গর্ভে। একভাবে তাকিয়ে থাকলে মনে হয় অন্ধকারটা যেন জীবন্ত। এক্ষুনি অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসবে এমন কিছু, যাকে দেখা মোটেই শুভ হবে না। না,
এখানে দাঁড়ানো আর ঠিক নয়। পালাতে হবে এক্ষুনি, এখান থেকে এক্ষুনি পালাতে হবে। পিছন ঘুরতেই দেখলাম এখনো সেই সাদা ধোঁয়া ঢেকে রেখেছে চারিদিক। কিন্তু এবারে আর ঘাবড়ালাম না। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দৌড় মারলাম। দৌড়াতে দৌড়াতে মনে হলো এবারে দম বন্ধ হয়েই পড়ে যাব। কিন্তু একটা সময় চোখ খুলেই বুঝলাম সেই আগের জায়গায় ফিরে এসেছি। আর পিছন দিকে একবারও তাকালাম না। হাঁটা লাগালাম বাসুদেব বাবুর বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি যেতেই দেখলাম রামগোপাল কাকা হ্যারিকেন নিয়ে ইতিউতি চাইছেন। বুঝলাম এতক্ষণ ধরে ফিরছি না দেখে নিশ্চয়ই চিন্তা করছেন। আমাকে দেখতে পেয়েই তিনি প্রায় হন্তদন্ত হয়ে আমার কাছে এলেন। কিছুটা শাসনের ভঙ্গিতে বললেন, তোমায় বেরোনোর আগে বলেছিলাম না আলো থাকতে থাকতেই চলে আসতে? কোথায় ছিলে এতক্ষণ? ঘড়িতে দেখেছো কটা বাজে? আমি নিজের ঘড়িতে দেখলাম রাত 8টা বেজে গেছে। প্রায় 3 ঘন্টার উপর আমি ওইখানে ছিলাম। যাই হোক, কাল থেকে এত দেরি করো না, তোমার ভালোর জন্যই বলছি। জায়গাটা ভালো না। যাও, ঘরে গিয়ে বরং একবার স্নান করে নাও। ঘামেতে পুরো ভিজে গেছো দেখছি। আমি কিছুই বললাম না, চুপচাপ দাঁড়িয়ে ক্রমাগত হাঁপাতে লাগলাম। রামগোপাল কাকা কিছু একটা আঁচ করে আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বলো তো, এত হাঁপাচ্ছ কেন? তুমি কি কোনোভাবে রাস্তা ভুলে গিয়েছিলে? কাকাকে এখনই আসল ব্যাপার কিছু বললাম না। তার বদলে বললাম, হ্যাঁ কাকা, রাস্তাটা পুরো গুলিয়ে ফেলেছিলাম, চিনতেই পারছিলাম না, তাই এত দেরি হয়ে গেল। কাকা কি বুঝলেন কে জানে, একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে নিজের কাজে চলে গেলেন। আমিও তাড়াতাড়ি ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম। চুপচাপ গিয়ে বসলাম খাটে। আমার সাথে কিছুক্ষণ আগে যা হলো তা কি আদেও সত্যি, নাকি আমি হ্যালোসিনেট করলাম? কিভাবেই বা সেখানে পৌঁছালাম আমি জানি না। কোনো স্পষ্ট উত্তর নেই আমার কাছে। আর কিছু ভাবতে পারলাম না। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। খাটে শরীর এলিয়ে দিলাম। ধীরে ধীরে হারিয়ে গেলাম গভীর ঘুমের দেশে। রাত তখন কটা জানি না। হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একা একটা ফাঁকা রাস্তায় একা দাঁড়িয়ে আছি আমি। দূর থেকে ভেসে আসছে কাঁসর ঘণ্টার শব্দ। মন দিয়ে শুনতে লাগলাম কোন দিক থেকে আওয়াজটা ভেসে আসছে। কিন্তু আমি তো শুয়েছিলাম ঘরে, তাহলে এখানে এলাম কি করে? আমার তো স্লিপ ওয়াকের ব্যায়ামও কোনো কালেই ছিল না। এবারে দেখলাম কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে রামগোপাল কাকা। তার চোখ মুখ দেখে মোটেও স্বাভাবিক বলে মনে হলো না। কাকা অদ্ভুত একটা ফ্যাসফ্যাসে গলায় আমায় বলল, দাঁড়িয়ে থেকো না দাদা বাবু, চলে এসো আমার কাছে, আমার সাথে চলো। কিন্তু কিন্তু কোথায় যাব? আর এখানে এলামই বা কি করে? কোন জায়গা এটা? আমার প্রশ্ন শুনে কাকা আমার দিকে তাকালেন না, আমার কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তাকে দেখে মনে হচ্ছে ঘোরের মধ্যে চলছেন যেন। আমি কাকাকে অনুসরণ করলাম। আমাদের ঘিরে এখন দুপাশে বিস্তৃত মাঠ, ধানক্ষেত, পুকুর, পুরো গ্রাম বাংলার পরিবেশ। মনে হচ্ছে কোনো প্রত্যন্ত গ্রামে এসে পড়েছি। হাঁটছি তো হাঁটছি, পথ যেন শেষই হতে চাইছে না। কোথায় কি উদ্দেশ্যে যাচ্ছি কিছুই জানি না। আরও কিছুক্ষণ এরকম হাঁটার পর দূরে দেখলাম একটা মন্দিরে আলো জ্বলছে।
কয়েকজন মানুষও চোখে পড়ল সেখানে। যখন প্রায় হাঁটতে হাঁটতে অনেকটাই কাছে এসে গেছি, তখনই মন্দিরটা দেখে বুকটা ধড়াস করে উঠল। এ তো সেই মন্দির, কিন্তু এখন দেখে মনে হচ্ছে এই মন্দির অনেক বেশি নতুন, যেন সবে সবে গড়া হয়েছে। আরও অবাক করা ব্যাপার হলো, বেশ কয়েকজন মানুষ বসে আছে, ধূপ ধুনো জ্বলছে, কাঁসর ঘণ্টা বাজানো হচ্ছে, কিন্তু পুজোটা হচ্ছে কার? প্রতিমা কই? জায়গাটা তো পুরো ফাঁকা। এ কেমন পুজো? উপস্থিত লোকগুলো ভীষণ অদ্ভুত, কেমন একটা হাড় হিম করা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। এমনকি কাকাও। এবারে বলতে শুনলাম, দাদাবাবু, ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? এদিকে এসো, পুজো দেখবে না? না না, এ কোনো পুজো নয়। আর আর তোমরা কারা? চিন্তা করো না দাদাবাবু, এখানে এসো, আমাদের কাছে এসো। তোমাকেও যে আমাদের মতোই একজন হতে হবে। পালাতে পারবে না দাদাবাবু, পারবে না পালাতে। কেউ পারেনি এখান থেকে যেতে, পারবে না। না না, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমি এখানে থাকতে চাই না। কে তোমরা? তোমরা কারা? তোমরা কারা? এইভাবে কেন আসছো আমার দিকে? আমার দিকে কেন আসছো? এই বলেই সকলে মিলে আমার দিকে তাদের হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। মুখে তাদের অদ্ভুত গা শিরশিরে হাসি, দৃষ্টি স্থির। এ কোনো মানুষের দৃষ্টি হতেই পারে না। হঠাৎ অনুভব করলাম আমি 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 দম নিতে পারছি না। 20-25টা হাত মিলে আমার গলা চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এবারে কাঁচা ভেঙে বেরিয়ে যাবে। কি কষ্ট, আর সহ্য করতে পারছি না। চোখের উপর কালো পর্দা নেমে যেতেই ধরফর করে উঠে বসলাম আমি। স্বপ্ন দেখছিলাম আমি। এত এত জীবন্ত স্বপ্ন এর আগে কখনো দেখিনি। কিন্তু এর চেয়ে ভয়ানক জিনিস যে আমি প্রত্যক্ষ করলাম, তারপরে কি করে যে আমি আমার সেন্সে আছি আমি জানি না। ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি স্পষ্ট দেখেছি আমার সামনের দেওয়ালে একটা অবয়বের ছায়া। মূর্তিটার 6টা হাত, বৃহদাকার চেহারা, চুলগুলো হাওয়ায় সাপের ফনার মতো দুদিকে উড়ছে। হাত পা নেড়ে সে অদ্ভুত ভঙ্গিমা করছিল। আমি বিছানা ছেড়ে ওঠার সাথে সাথেই ছায়াটা মিলিয়ে গেল। পুরো ঘরটা এখন একটা কালচে সবুজাব আভায় ভরে আছে, আর ঘরটার তাপমাত্রা যেন শূন্যের নিচে নেমে গেছে। মনে হচ্ছে কেউ বরফ গলা জল ঢেলে দিয়ে গেছে গায়ে। দাঁতে দাঁত চেপে লাগার জোগাড়, গলা দিয়েও কোনো স্বর বেরালো না। বিছানায় কুঁকড়ে রইলাম। ধীরে ধীরে ঠান্ডা কমতে লাগলো। সারা রাত চোখ বন্ধ করেও ঘুমোতে পারলাম না। অবশেষে একটা সময় জানলা দিয়ে সূর্যের নরম আলো শরীরে এসে লাগতেই উঠে বসলাম আমি। সকালের ঝলমলে আলোয় গতকাল রাতের ভয়টা অনেকটাই কমে গেল, কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলাম না সেই মন্দিরের ব্যাপারটা। ঘর থেকে বেরোতেই রামগোপাল কাকা আমার দিকে ছুটে এলেন। আমার উস্কো খুস্কো চেহারা দেখে নির্ঘাত কিছু আঁচ করেছেন।
এ কি অবস্থা তোমার? সারা রাত ঘুমাওনি নাকি? না মানে কাল কতবার তোমায় ডাকলাম খেতে আসার জন্য, কিন্তু তুমি তো কোনো সাড়াও দিলে না। আমি ভাবলাম সারাদিন এত ঘুরে হয়তো ঘুমিয়ে পড়েছ। আমি তো রাতে তোমাকে জিজ্ঞাসাও করতে গিয়েছিলাম যে রাতে তোমার হাত পাখা লাগবে কিনা। একদিকে কারেন্ট নেই, তার মধ্যে গতকাল যা গরম পড়েছিল, বাপরে বাপ। আমি কাকার কথা শুনে সব বুঝেও না বোঝার ভান করলাম। কাল রাতটা যে কিভাবে কাটিয়েছি তা আমিই জানি। কি ব্যাপার বলো তো দাদাবাবু? কাল থেকে লক্ষ্য করছি কিছু একটা হয়েছে তোমার। তুমি কি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে? আরে কাকা, কি যে বলো, কি আবার লোকাবো? তুমি বরং আমার জন্য একটু কড়া করে চা করো দেখি, মাথাটা পুরো ধরে আছে। আমি মুখ ধুয়ে আসি। যতটা সম্ভব স্বাভাবিক থেকে কথাগুলো বলার চেষ্টা করলাম আমি। কাকা চা বানাতে রান্নাঘরে চলে যেতেই আমি বাথরুমের দিকে চলে গেলাম। ফিরে এসে চা খেয়ে মুডটা ফ্রেশ হতেই ঠিক করলাম আজকে ওই রায়পাড়ার দিকে যে কটা মন্দির আছে সবগুলো কভার করব, আর আলো থাকতে থাকতেই ফিরে আসব। গতকাল রাতের ঘটনা নিয়ে এত ভাবছি বলেই এত ভয় করছে। না না, যে কাজে এসেছি সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে শীঘ্রই কলকাতা ফিরে যেতে হবে আমাকে। কিন্তু মনের মধ্যে কৌতূহলটা রয়েই গেল। কিসের মন্দির ওটা? কোন মূর্তির পুজো হয় ওখানে? আর মানুষ ওইদিকে যায় না কেন? কিসের অতীত লুকিয়ে আছে ওখানে? যাই হোক, আজ দেখলাম সতু সকাল সকালই এসে পড়েছে। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওর সাথে। আমার লালচে চোখ আর উস্কো খুস্কো চেহারা দেখে ওরও বুঝতে অসুবিধা হলো না যে গতকাল রাতে আমার একটুকুও ঘুম হয়নি। কি গো তমজিদ্দা, তোমায় দেখে তো দুর্বল লাগছে কেন? কাল তো ভালোই ফিরছিলে, আজ আবার কি হলো? আসলে নতুন জায়গায় এলে না আমার মোটে ঘুম হতে চায় না। কাল রাতেও খুব ঘুমের ডিস্টার্ব হয়েছে, তাই সবসময় কেমন একটা টায়ার্ড লাগছে। ও কিছু না, ঠিক হয়ে যাবে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন ঘুরে ফিরে বেড়ালেও কিছুতেই যেন প্রশ্নগুলো করার সাহস পাচ্ছি না। কি যেন একটা ক্রমাগত আমায় বাধা দিয়েই চলেছে। প্রশ্নগুলো করতে গেলেও যে আমায় কাল রাতের কথা মনে করতে হবে, কিন্তু ওই ভয়ানক রাত আমি কোনো মতেই মনে করতে চাই না, কোনো মতেই না। আরে কি গো দাদা, কি ভাবছো? রায়পাড়া যাবে না নাকি? সতুর বেশ জোরে কথাগুলো বলাতে চমকে উঠলাম। দেখলাম সামনে একটা ভ্যান এসে দাঁড়িয়েছে। ভ্যানওয়ালাটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আজ তুমি এত অন্যমনস্ক কেন? কতগুলো কথা বললাম, কিছুই তো শুনলে না। এদিকে ভ্যানে উঠতে বলছি, তাও উঠছো না। এত আকাশ পাতাল কি ভাবছো বলো তো? তুমি কি আর যাবে না? না না, এই তো উঠছি ভ্যানে, চল। আরে রাগ করিস না, আমায় তো এই মন্দিরগুলোর ব্যাপারে আর্টিকেল লিখতে হবে, তাই ওই নিয়েই ভাবছিলাম। নে চল চল। যাওয়ার সময় সতু মুখ ফুলিয়েই বসে রইল। আমিও বেশি ঘাঁটালাম না। রায়পাড়া নেমে বুঝলাম এটা বেশ জমজমাট এলাকা। জানলাম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্রায় 13টা মন্দির আছে। বেশি সময় নষ্ট না করে নিজের কাজ শুরু করে দিলাম। যখন কাজ শেষ হলো তখন দুপুর 3টে বাজে। হাতে এখনো অনেকটা সময় আছে। সতুর দাদু নাকি ওর মুখে আমার আর আমার রিসার্চের কথা শুনে বেশ আপ্লুত হয়েছেন। তার সাথে দেখা করার অনুরোধ জানিয়েছেন। শুনেছি উনি খুব গুণী মানুষ। তাছাড়া ইতিহাস সম্পর্কে তার অবাধ জ্ঞান। হয়তো আমার রিসার্চে কোনো হেল্পও করে দিলেন। এমন মানুষের সাথে আলাপ করার লোভ সামলাতে পারলাম না, তাই কাজ শেষ করে চটপট ভ্যানে উঠে পড়লাম। নামলাম সতুদের বাড়িতে গিয়ে। ওখান থেকে বাড়ি যেতে লাগবে মোটে 10 মিনিট, আর এখন বাজে প্রায় ওই 3টে সাড়ে 3টে হবে। আলো থাকতে থাকতেই বেরিয়ে আসা যাবে। সতুদের ঘরগুলো বেশ সাজানো গোছানো, নিত্য পরিচর্যার ছাপ স্পষ্ট। বাহ,
তোদের ঘরগুলো তো দেখছি বেশ সুন্দর করে সাজানো। সবই মায়ের কীর্তি, কোনো জিনিস এদিক থেকে ওদিক করা যাবে না। অগোছালো জিনিস মা একেবারেই পছন্দ করে না। তা কই তোর দাদু কই? আলাপ করাবি না? ও হ্যাঁ, চলো তোমাকে দাদুর ঘরে নিয়ে যাই। ঘরে ঢুকতেই চোখ গেল সামনের দেওয়ালের দিকে। একটি দেওয়াল জুড়ে বিশাল বড় একটা বুক সেলফ, আর থরে থরে সাজানো বই। ভদ্রলোকের বই পড়ার যে বিশাল নেশা আছে তা আগেই শুনেছিলাম সতুর থেকে, এখন তা নিজের চোখে দেখেও নিলাম। পুরনো যুগের বই থেকে নতুন যুগের বই কি নেই কালেকশানে, পুরো ঘরটা জুড়েই যেন একটা বই বই গন্ধ। এবারে চোখ গেল বাঁদিকে বিছানার উপর। ওখানেই একজন বয়স্ক লোক বিছানায় বসে বসে বই পড়ছেন। ঘরে আমাদের আগমন হয়েছে বুঝতে পেরেই বইটা নামিয়ে রেখে একটা সৌজন্যমূলক হাসি হাসলেন। সতু গিয়ে আলাপ করিয়ে দিল ওনার সাথে। প্রাথমিক আলাপ পরিচয় মিটতেই সতু চলে গেল আমার জন্য কিছু খাবার আনতে। এদিকে সতুর দাদু মানে হরিনারায়ণবাবু আমার রিসার্চের বিষয় নিয়ে বেশ উৎফুল্ল। তার মতে বাংলার প্রাচীন স্থাপত্য ভাস্কর্য নিয়ে আজকাল কেউ মাথায় ঘামায় না। সেখানে প্রাচীন পোড়ো ইটের মন্দির নিয়ে আমার ইন্টারেস্ট দেখে যার পরনায় বেশ খুশি হয়েছেন তিনি। আমাকে নিজের থেকে দুটো বইও বার করে দিলেন তার কালেকশন থেকে, যা নাকি আমার রিসার্চের বিষয়ে অনেক হেল্প করবে। এরই মধ্যে সতু চা আর মিষ্টি সহযোগে আরও কিছু পদ এনে রেখেছে আমার সামনে, কিন্তু কোনো কিছুতেই আমার মন লাগছে না। আমার অন্য মনস্কতা হয়তো অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলেন তিনি। হঠাৎ তিনি বললেন, কি ব্যাপার বলুন তো? মনে হচ্ছে কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। কোনো সমস্যা? আমি ওনার কথা শুনে ওনার মুখের দিকে তাকালাম। আমার চোখের ভাষা বেশ ভালো মতোই বুঝতে পেরে তিনি সতুকে বাইরে যেতে বললেন এবং তারপর আমায় বললেন, বলুন বলুন, আপনার কি সমস্যা? আমি প্রথমে কয়েকবার ইতস্তত করে জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে কোনো বড় ঝিল আছে আর তার পাশে কোনো মন্দির? আমি কথা শেষ করতেও পারলাম না, তার আগেই দেখলাম হরিনারায়ণ বাবুর মুখে এক ভয়ের ছায়া ফুটে উঠেছে। আপনি আপনি হঠাৎ এইসব জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? আপনি কি কোনোভাবে ওইদিকে? আমি নির্বাক হয়ে শুধু ওপরে নিচে মাথা দোলালাম। দেখলাম তার চোখ এখন বিস্ফারিত। হাত থেকে পড়ে গেছে তার প্রাণাধিক প্রিয় বই। জানলা দিয়ে আগত একটা দমকা শীতল হাওয়ায় উড়ে গেল বইটার 2-3টে পৃষ্ঠা। হায় ঈশ্বর, এ আপনি কি করলেন? কেন গেলেন ওইদিকে? ওটা যে অভিশপ্ত জায়গা, কেউ যায় না ওইদিকে। ওই জায়গাটা এক প্রান্তে বলে পুরোপুরি জায়গাটাকে আমাদের এলাকা থেকে আলাদা করে দেওয়া হয়েছে। ওই পাশে কেউ যেতেও পারে না। যদি না আমার গলা কেঁপে উঠল। আবার যেন কাল রাতের ভয়টা ফিরে আসতে শুরু করেছে। যদি না সেই অপদেবীর খিদে জাগে। তার কথা শুনে বুকটা ধড়াস করে উঠল। গতকাল কি কি ঘটেছে সমস্তটা খুলে বলুন তো আমাকে। আমি কাল কি কি প্রত্যক্ষ করেছি সেই সব বললাম, এমনকি সেই স্বপ্নের কথাও বাদ দিলাম না। সবটা শুনে তার বলিরেখাপূর্ণ মুখে খেলে গেল আর এক প্রস্ত ভয়ের ছায়া। তিনি বললেন, ওই মন্দির আর তার ভিতর অবস্থিত দেবী কোনো সাধারণ দেবী নয়, তিনি অপদেবী।
তিনি রক্ত পিপাসু। আমি খুব বেশি এই ব্যাপারে জানি না বাবা, তবে আমার ঠাকুর তার মুখ থেকে শুনেছিলাম যে এই মন্দির নাকি 100 বছরেরও বেশি পুরানো। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার বংশের মেজ ছেলে কুলদীপ চৌধুরী, আর তার নাম অনুসরণ করে ওই ঝিলকে ডাকা হয় কুলদিঘির ঘাট বলে। শুনেছিলাম তার নাকি কোনো কালেই জমিদারিতে কাজকর্মে কোনো দিকে মন ছিল না। নানা দেশে বিদেশে ঘুরে বেড়াতেন তিনি। একটু পাগলাটে ধরনের ছিলেন। শেষে তিনি নাকি তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেখান থেকে ফিরে এসে তার যত পাগলামো যেন চরম পর্যায়ে পৌঁছায়। তার জোড়াজুড়িতেই এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এমনকি মূর্তিও তিনি নিজেই গড়েছিলেন। টানা 28 দিন নিজেকে ওই মন্দিরে বন্ধ রেখে শেষমেশ যখন তিনি বেরোলেন, তার বানানো মূর্তি দেখে সকলে আঁতকে উঠেছিল। এই দেবী মূর্তি নাকি এতটাই ভয়ানক ছিল যে তা দেখে সেখানে অনেকেই মূর্ছা গিয়েছিলেন। দেবী নাকি ঘোর কৃষ্ণবর্ণা, তার 6টা হাত, 3 চক্ষু থেকে যেন সব সময় ক্রোধের আগুন নির্গত হচ্ছে। মাথার ঘন চুল ছিল তার, সরু বড় বড় সাপের মতো দুদিকে হাওয়ায় বিদ্যমান। সেই দেবী মূর্তির মুখ থেকে বেরিয়ে আসছে বিশাল বড় রক্তবর্ণ লাল জিহ্বা। এই মূর্তি যে সাধারণ হিন্দু শাস্ত্রের কোনো দেবী ছিলেন না, তা খুব সহজেই বুঝতে পেরেছিলেন গ্রামের লোকেরা। তাই তারা ক্রুদ্ধ হয়ে আসন্ন বিপদকে আটকানোর জন্য মেজবাবুকে যেন তেন প্রকারে আটকাতে শুরু করেছিলেন। কিন্তু কোনোভাবেই কেউ তার আসরিক শক্তির সাথে পেরে উঠছিল না। যেন কোনো এক মন্ত্র বলে তিনি খুব সহজেই নিজেকে বাঁচিয়ে নিচ্ছিলেন সমস্ত রকম আক্রমণ থেকে। ঠিক তার 3 দিন পরেই ছিল কৌশিকী অমাবস্যা। দেবীর বড় করে পুজো করা হয় সেই দিন। শুধুমাত্র মেজবাবু ও তার অধীনে কাজ করা কিছু লোক আর তার আজ্ঞাবহ কিছু দাসী সেই পুজোয় উপস্থিত ছিল। কিন্তু ঠিক এর পরের দিন থেকেই রোজ একটা করে বাচ্চা উধাও হতে শুরু হয়েছিল। গ্রামের লোকেরা বুঝতে পারে যে এটা মেজবাবুরই কাজ। উনি এই বাচ্চাগুলোকে চুরি করে বলি দিচ্ছেন। কেউ কেউ এই সমস্ত কথা জানার পর মেজবাবুকে লুকিয়ে লুকিয়ে হত্যা করারও পরিকল্পনা করে। কিন্তু খুব অদ্ভুতভাবে পরের দিন তার থর থেকে বিচ্ছিন্ন মৃতদেহ খুঁজে পাওয়া যায় ওই কুলদিঘির ঘাটে। ঝিলের জলের রং হয়ে গেছিল রক্তের মতো লাল। এরপর থেকেই গ্রামবাসীরা ভয়ে কুঁকড়োতে থাকে।
যে সমস্ত 2-3টে পরিবারের ক্ষমতা ছিল তারা এই গ্রাম ছেড়ে চলে গেল। বাকিরা পড়ে রইল আসন্ন মৃত্যুর পথ চেয়ে। এতটা বলে হাঁপাতে থাকেন বৃদ্ধ। আমার কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। ইনি দেবী মূর্তি যে বর্ণনা দিলেন তা হুবহু মিলে যাচ্ছে সেই আমার দেখা দেওয়ালে প্রতিফলিত ছায়ার সাথে। একটা শীতল হাওয়া হঠাৎ কোথা থেকে এসে সর্বাঙ্গ কাঁপিয়ে দিয়ে চলে গেল আমার। জানলা দিয়ে বাইরে তাকালাম। আকাশ গাঢ় কালো মেঘের অন্ধকারে ঢেকে গেছে। এক্ষুনি প্রকৃতির তাণ্ডব শুরু হলো বলে বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো। এই মৃত্যুলীলা থেকে বাদ যায়নি জমিদার বাড়ির সদস্যরাও। এভাবেই একটার পর একটা মৃত্যু যখন গ্রাস করে নিচ্ছিল সমস্ত গ্রামকে, ঠিক তখনই একদিন দেখা গেল মেজবাবুর মৃতদেহ পড়ে রয়েছে ওই মন্দিরের গর্ভগৃহে। অনেক দিন মন্দির থেকে বেরাতে না দেখে সন্দেহ হয় মেজবাবুর এক চাকরের। সেই কি আবিষ্কার করে মন্দিরের ভেতরে তার অর্ধপরিচিত দেহ, বুকের বাম পাশে একটা বিশাল বড় গর্ত। সব থেকে ভয়ানক জিনিস যা সে প্রত্যক্ষ করেছিল তা দেখার পর বেশিক্ষণ সেই পৃথিবীর মায়ায় নিজেকে বেঁধে রাখতে পারেনি। সে দেখেছিল দেবীর মুখ নাকি হয়ে উঠেছে আগের চেয়েও বেশি ভয়ানক। চোখগুলো রক্ত জবার মতো লাল, তার তীব্র জিঘাংসা আগুনে পরিপূর্ণ, আর মুখ থেকে ঝরে পড়ছে বিন্দু বিন্দু রক্তের ফোঁটা। এই কথাটা বলার সাথে সাথেই বাইরে একটা তীব্র বাজ পড়ল। সেই বাজের হুঙ্কারে কেঁপে উঠল বিশ্ব চরাচর, আর সাথে সাথেই ঘর অন্ধকারে ছেয়ে গেল। কারেন্ট গেল আবার। এই প্রথমবার অন্ধকারে থাকতে আমার এতটা ভয় করছে। ভয়ের চোটে গলা শুকিয়ে আসছে আমার, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কাঁপা কাঁপা হাতে আমি জড়িয়ে ধরলাম বৃদ্ধের হাত। তিনি আমার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করার চেষ্টা করলেন। সতুকে ডাকলেন মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। সতু মোমবাতি এনে রাখতেই ঘরটায় একটা রহস্যময় আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হলো। বাইরে এখনো হালকা আলো বিদ্যমান। মোমবাতির আলোয় ঘরের ভিতরটা কিছুটা দৃশ্যমান হতেই সতু আমায় দেখে ফিক করে হেসে উঠল। হয়তো মজা করতেই যাচ্ছিল, কিন্তু বৃদ্ধ তাকে কড়া ভাষায় 2-3টে কথা বলতেই সতু মুখ ভার করে চলে গেল। এরপর বৃদ্ধ আমার দিকে তাকান। আমি যে অন্ধকারে ভয় পাচ্ছি তা তিনি বুঝতে পারছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, এরপর কি গ্রামে মৃত্যু আর ঘটেছিল? বৃদ্ধ বললেন, মেজবাবু আর সেই চাকরের মৃতদেহ আবিষ্কার করার পর গ্রামবাসীরা এক প্রকার হাঁপ ছেড়ে বেঁচেছিল। ভেবেছিল এবার হয়তো মুক্তি পাওয়া যাবে। এরপর গ্রামবাসীদের এতদিনের ক্ষোভ গিয়ে পড়ল মেজবাবুর শাগরেদদের ওপর। পিটিয়ে খুন করল তাদের। তারপর সমস্ত গ্রামবাসী মিলে সেই দেহগুলোকে পুঁতে দেয় ওই মন্দিরের পাশেই। কিন্তু এর পরেও মুক্তি মেলেনি।
একের পর এক মৃত্যু ঘটে যাচ্ছিল। কোনো কারণে দেবী রুষ্ট হয়েছিলেন। শুনেছিলাম এই দেবীর পুজো নাকি অনেক নিয়ম মেনে করতে হয়। একটু ভুল হলে দেবীর রোষ গিয়ে সবার উপরে পড়ে। এর পরের ঘটনা আমার বিশেষ জানা নেই, কারণ তখন নাকি আমাদের পরিবার থেকে যে কজন বাচ্চা ছিল তাদের সবাইকে পাঠিয়ে দেওয়া হয় এই দেবীর রোষ থেকে বাঁচতে, কারণ বেশি মৃত্যু বাচ্চাদেরই হতো। তাই তার পরের ঘটনা বিশেষ জানা যায় না। তবে তবে আমার ঠাকুরদা শেষের দিকে এখানে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এখানে এসে তিনি বাকি ঘটনা খুব খাপছাড়া ভাবে একজনের থেকে শুনেছিলেন। তার বয়স অবশ্য প্রায় 100 ছুঁই ছুঁই। তিনি ছিলেন এই সময়কার একমাত্র জীবিত ব্যক্তি। তার থেকেই ঠাকুরদা জেনেছিলেন যে ওই ঘটনার কিছুদিন পরে এক বৌদ্ধ সাধুর আবির্ভাব ঘটে এই গ্রামে। তিনি ছিলেন গ্রামেরই থাকা এক ঠাকুর মশাইয়ের পরিচিত। তিনি চিঠিতে লিখে সমস্ত ঘটনা জানিয়ে ওনাকে গ্রামে আসার অনুরোধ করেছিলেন। উনি নাকি দেবীর কোপ থেকে গ্রামকে বাঁচিয়েছিলেন। কৌশিকী অমাবস্যার দিন এক বিশেষ পুজোর আয়োজন করে অদ্ভুত ভাষায় কিছু মন্ত্রোচ্চারণ করে মন্দিরের দ্বার চিরকালের জন্য রুদ্ধ করেছিলেন তিনি। তারই আদেশে সেই দিন থেকে আজও কিছু বিশেষ বিশেষ দিনে কেউ কেউ ছাগল, ভেড়া, মুরগি যে যা পারে ওই কুলদিঘির ঘাটে ছেড়ে দিয়ে আসে। ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওরা দেবীর ভোগ্যতে পরিণত হয়। এই অপদেবীর প্রধান খাদ্যই হচ্ছে রক্ত। তাই তো মানুষের মুখে মুখে সেই মন্দিরের নাম হয়ে গেছে রক্ত মন্দির। এখনো এখানে অনেক মানুষেরাই সেই বৌদ্ধ সাধুর নির্দেশ মতো সমস্ত প্রথা পালন করে চলেছেন। আজ হয়তো সেই মন্দির ধসে গেছে বটে, হয়তো সেই মূর্তিরও কোনো অস্তিত্ব নেই আজ, কিন্তু অপদেবীর ভয় এখনো এখানকার মানুষের মনে মনে রয়ে গেছে। পূর্বপুরুষদের সাথে যে ঘটনা ঘটেছিল তা কেউ আজও ভুলতে পারেনি। তবে ইদানিং একটা অদ্ভুত ব্যাপার ঘটছে এখানে। দুটো বাচ্চা নাকি নিখোঁজ হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তাই সবার মধ্যে হঠাৎ করেই সেই অপদেবীর ভয়টা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। এমনকি এখন আমারও মনে হচ্ছে কেউ কি তবে সেই অপদেবীকে জাগানোর চেষ্টা করছে, নাকি সবার চোখের আড়ালে আবার সে জেগে উঠেছে সেই ভয়ঙ্কর অপদেবীর খিদে। ঠিক এই সময় আবারও একটা বাজ পড়ল। আমি আর বসে থাকতে পারলাম না। আমাকে উঠতে দেখে বৃদ্ধ বললেন, আপনি চাইলে আজ কিন্তু এখানে থেকে যেতে পারেন। বাইরের পরিবেশটা আমার ভালো ঠেকছে না বাবা। না না, ঠিক আছে। আসলে আজকে আবার যদি দেরি করি তাহলে রামগোপাল কাকা আবার আমার উপর রাগারাগি করবেন। বুঝতেই পারছেন, এখানে যেহেতু আমি একা, তাই সব দায়িত্ব ওনার উপরই। অ্যাকচুয়ালি বলতে গেলে উনি আমার গার্জিয়ান, তাই আর কি।
কাল সকালেই কলকাতা রওনা হয়ে যাও। আপনার এখানে থাকাটা একদম উচিত হবে না। তাহলে আমি আসছি। হ্যাঁ। আমি বৃদ্ধকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে বেরোতেই নিকষ কালো অন্ধকার আমায় চারপাশ থেকে ঘিরে ধরল। এ কি, সতু বাইরের ঘরের মোমবাতি জ্বালায়নি? কিছুটা এগোতেই দেখলাম সামনের একটা ঘর থেকে হালকা হলদে আলো ভেসে আসছে। ওটা সতুর ঘর, পড়তে বসেছে মনে হয়। ওর ঘরের দিকে পা বাড়ালাম। ওকে বিদায় জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। কাল ভোর হলেই এখান থেকে সোজা কলকাতা, আর এক মুহূর্ত এখানে না। ভাবতে ভাবতে এগিয়ে গেলাম সতুর ঘরের দিকে, আর তখনই বিপত্তিটা ঘটল। অন্ধকারে না দেখতে পেয়ে হুমড়ি খেয়ে পড়লাম নিচে। আমার ফোনের লাইটটা জ্বালিয়ে ওঠার চেষ্টা করলাম, আর তখনই আমার চোখ গেল সামনের আলমারিটার কোনায় পড়ে থাকা একটা জিনিসের উপর। হাত বাড়িয়ে সেটা নিতেই দেখলাম একটা ছবি, সতুদের ফুল ফ্যামিলি। কিন্তু সতুর পাশে ফাঁকা জায়গাটা দেখে মনে হচ্ছে ওখানে যেন কেউ ছিল, কিন্তু এখন নেই। সবার মাঝখানে জায়গাটা অদ্ভুতভাবে ফাঁকা। ও দাদা, তুমি ঠিক আছো? পড়ে গিয়েছিলে নাকি? কি দেখছো এমন করে? সতু মোমবাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে, এটা আলমারির একেবারে কোনায় পড়েছিল, খেয়াল করিসনি মনে হয় এতদিন। এই বলে ছবিটা সতুকে দেখাতেই সতু আতঙ্কে চিৎকার করে উঠল। কি হলো? অমন চিৎকার করলি কেন? আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সতু আমার হাত দিয়ে ছবিটা এক প্রকার কেড়ে নিয়েই বলল, তমজিৎদা, এবার তোমার বাড়ি ফেরা উচিত। অনেকটা রাত হয়ে গেছে। আমি যাই, আমার পড়া আছে। এই বলে সে এক ছুটে নিজের ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। ওর এই ব্যবহারে বেশ অবাক ও সাথে খুব কষ্ট পেলাম। ওকে নিজের ভাইয়ের চোখেই দেখতে শুরু করেছিলাম, কিন্তু যাই হোক, এখন এইসব নিয়ে ভাবলে চলবে না। আগে প্রাণ বাঁচাতে হবে। তাই আমিও সঙ্গে সঙ্গে ওদের বাড়ি থেকে বেরিয়ে হাঁটা লাগালাম বাসুদেব বাবুর বাড়ির উদ্দেশ্যে। তমজিৎ বেরিয়ে যাওয়ার সময় থেকেই হরিনারায়ণ বাবু এক গভীর দুশ্চিন্তায় পড়েছেন। তিনি আরও দুটো কথা তমজিৎকে বলতে ভুলেই গিয়েছেন। সেই বৌদ্ধ সাধু আরও বলেছিলেন, কেউ যদি ভুল করেও এই মন্দিরের গর্ভগৃহে নিজের থেকে প্রবেশ করে কিংবা জোর করে তাকে প্রবেশ করানো হয়, তবে সেই ব্যক্তি চিরকালের জন্য মুছে যাবে পৃথিবীর বুক থেকে। তার যে কোনো অস্তিত্ব হারিয়ে যাবে চিরকালের জন্য। শুধু তার আত্মা বন্দী হয়ে থেকে যাবে সেখানে। আর একটা কথা হলো, যদি এই অপদেবী পরপর 3টে কৌশিকী অমাবস্যার রাতে মানুষের রক্ত পায়, তবে সে আবার জেগে উঠবে। যে ওকে জাগাবে তার ইচ্ছে পূরণ করবে সে। এই কথাগুলো তো ভুলেই গেছেন তমজিৎকে বলতে। তিনি এও লক্ষ্য করেছেন এর আগে 2টো বাচ্চা নিখোঁজ হয়েছে কৌশিকী অমাবস্যার দিনেই। আর আজ হঠাৎ যেন বৃদ্ধর মাথায় বাজ ভেঙে পড়ল। সর্বনাশ! আজও তো কৌশিকী অমাবস্যা। হায় ঈশ্বর, তুমি দেখো ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। আজকে রাত যে মারাত্মক ভয়ের রাত, তার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এই প্রকৃতিও। বাইরে যেন প্রকৃতির ধ্বংসলীলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হায় ঈশ্বর, তুমি দেখো। বৃদ্ধ চোখ বন্ধ করে
এক মনে ভগবানকে স্মরণ করতে থাকেন। সতুদের বাড়ি থেকে বেরোতেই বুঝলাম চারপাশটা বেশ অন্ধকার হয়ে গেছে। ভগবানকে স্মরণ করে যত জোরে ছোটা যায় ছুটলাম, কিন্তু এবারেও আমার গতি রুদ্ধ হলো অন্ধকারে একটা অবয়ব দেখে। এটা আগের দিনের সেই অবয়ব নয়, এ হাঁটছে, তার হাতে ধরা কিছু একটা। কি ওটা? কোনো বাচ্চা? আর এর হাঁটাটা আমার এত চেনা লাগছে কেন? কে যেন এরমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একজনের নাম মাথায় এলো, রঘু। তবে কি নিখোঁজ হয়ে যাওয়া আগের দুটো ছেলের সাথে রঘুই জড়িত? রঘুই কি তবে ওদের বলি দিয়ে সেই অপদেবীকে আবারও জাগিয়ে তোলার চেষ্টা করছে? কিন্তু কেন? কি উদ্দেশ্য ওর? আমি অন্ধকারের মধ্যে মিশে রঘুকে অনুসরণ করতে শুরু করলাম। হঠাৎ করেই ভিতর থেকে যেন কেউ বলে উঠল, ছেলেটাকে বাঁচাও। পরিবেশ ততক্ষণে আরও খানিকটা খারাপ হয়েছে। হাওয়ার গতিও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। ওদের অনুসরণ করতে করতে আবারও এসে পৌঁছালাম সেই আগের দিনের জায়গাটায়। আবারও সেই সাদা পুঁতি গন্ধময় ধোঁয়া ছড়িয়ে যেতে শুরু করলো আমায় ঘিরে। ধীরে ধীরে সব অদৃশ্য হয়ে যাচ্ছে, ঠিক আগের দিনের মতোই। আমি জানি এভাবেই আমি আবার পৌঁছে যাব সেই মন্দিরের সামনে। কিন্তু ওরা কোথায়? ওদের তো আমি আর দেখতে পারছি না। এই সাদা ধোঁয়ার আড়ালে ওদের অবয়ব যেন মিশে গেল। এবারে আমি কি করব? একটা কথাই মনে হতে লাগলো, আমি ভুল করলাম না তো এখানে এসে? হঠাৎ আমার চোখের সামনে দিয়ে উধাও হয়ে গেল সাদা ধোঁয়া। তার পরিবর্তে দেখলাম আমি দাঁড়িয়ে আছি একদম মন্দিরের গর্ভগৃহের সম্মুখে। আমি পা নাড়াতে পারছি না। কি একটা শক্তি যেন আমার পা মাটিতে শক্ত করে চেপে রেখে দিয়েছে, কিছুতেই পিছিয়ে যেতে দিচ্ছে না। ক্রমশই ওই অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে। আমার মন বলছে এই অন্ধকারে একবার প্রবেশ করলে সারা জীবনের জন্য হারিয়ে যাব। না না, কিছুতেই আমি ওই অন্ধকার গহ্বরে প্রবেশ করব না, কিছুতেই না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলেও শেষে জয় হলো ওই অজানা শক্তিরই। অন্ধকারের ভিতরে প্রায় চলে যেতেই কেউ যেন ভিতর থেকে টেনে নিল আমায়, আর আমি হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম অন্ধকার গর্ভগৃহে। অনেকক্ষণ অন্ধকারে থাকতে থাকতে সব কিছু চোখে সয়ে আসে। তখন অন্ধকারেও দেখতে অসুবিধা হয় না। যেমন এখন আমি দেখতে পারছি আমার সামনে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে, 12-13 বছর বয়স হবে। সে কিছুই বলছে না দেখে আমি বললাম, কে কে ওখানে? কে তুমি? এখানে কি করছো? সে আমার কথা শুনে হেসে ফেলল, যেন কি মজার কথা বলেছি। কি হলো? আমার প্রশ্নের উত্তর দাও। আমি প্রায় ধমকে সুরে ছেলেটাকে বললাম কথাগুলো। এবারে ছেলেটা বলল, আরে তমজিৎদা, তো রাগ করছো কেন? আমি তো এখানেই থাকি একা। এই অন্ধকার গর্ভগৃহটাই তো আমার ঘর। গলাটা শুনে আমি প্রায় বিস্ময়ের সুরে বললাম, সতু, তুই এখানে? আমার কথা শুনে ছেলেটা আবার হাসে। আমি সতু নই গো, আমি মিতু, সতুর যমজ ভাই।
আরও কত যে বিস্ময় অপেক্ষা করছিল আমি জানি না। আমি বললাম, সতুর যে যমজ ভাই আছে এই ব্যাপারে তো আমি কিছু জানতাম না। ছেলেটা মৃদু হেসে বলে, জানবে কি করে? এখানে একবার যে আসে তার কথা বাইরের লোকেরা সবাই ভুলে যায়। ওদের মনেই থাকে না আমাদের অস্তিত্বের কথা। মানে কি আবল তাবল বকছো তুমি? চলো আমার সাথে এক্ষুনি, বাড়ি যাবে তুমি। যাবো তো তমজিদ্দা, তবে আমরা নয়, শুধু আমি। মানে তুমি মনে হয় এখনো ব্যাপারটা বুঝতে পারোনি। আমিও প্রথমটায় বুঝতে পারিনি। আমাকে যখন শুধু ধাক্কা মেরে এই গর্ভগৃহে ঢুকিয়ে দিয়েছিল, তখন আমিও ভেবেছিলাম ও হয়তো আমার সাথে খেলা করছে, তাই আমিও অপেক্ষা করছিলাম। কিন্তু যখন সকাল পেরিয়ে রাত নামলো অথচ ও এলো না, তখনই আমি বেরোতে গিয়ে আবিষ্কার করলাম যে আমি আটকা পড়েছি। বাইরের পৃথিবীতে আমার আর কোনো অস্তিত্ব নেই। সবাই ভুলে গেছে আমার। সেই 5 বছর ধরে এখানে আটকে পড়ে আছি। এতদিন কেউ আসেনি জানো, এই প্রথম তুমি এলে। আমার এই সব শুনে কেমন মাথার ভিতরটা ভন ভন করতে লাগলো, সব যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। এই অন্ধকার ছেড়ে কেউ বেরোতে পারে না। কতবার চেষ্টা করেছি, কিন্তু না, একবারও এই অন্ধকার ফুঁড়ে বেরোতে পারিনি। চিৎকার করে কেঁদেছি, কিন্তু কেউ আমার কথা কোনো সাড়া দেয়নি। আমায় হয়তো তারা শুনতেই পায় না, তাই তো এতদিন অপেক্ষায় ছিলাম। আমি কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলাম, কিসের অপেক্ষা? ছেলেটা একটা রহস্যময় হাসি হেসে বলল, কারোর আসার অপেক্ষায়, তোমার অপেক্ষায়। এই অন্ধকার যে আমায় ছাড়বে না, যতদিন না সে আর একটা অস্তিত্ব কেড়ে নিতে পারছে। আমাকে বেরোতে হলে যে তোমাকে এখানে এই অন্ধকারে একা থাকতেই হবে। কি সব আবল তাবল বলছো? হ্যাঁ, মশকরা হচ্ছে আমার সাথে। আমি এখান থেকে এক্ষুনি বেরোবো, এক্ষুনি আমি এখান থেকে বেরোবো। এই বলে আমি দরজাটার দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমি বেরোতে পারছি না কেন? এমনকি দরজাটাকে আমি ছুঁতে পর্যন্ত পারছি না। কি হচ্ছে আমার সাথে এইসব? বলেছিলাম না পারবে না, তুমি চিন্তা করো না। বাইরের লোকেরা তোমাকে ভুলতে বেশি সময় নেবে না। এতক্ষণে হয়তো তোমার সমস্ত অস্তিত্ব মুছে গেছে ওই জগৎ থেকে। তুমি আজ থেকে আমার জায়গায় এখানে বন্দি হয়ে থাকবে, যতদিন না কেউ আসে তোমার মুক্ত করতে, ততদিন অবধি তুমি এখানেই বন্দি হয়ে থাকবে। আমি এবারে শত্রুর কাছে যেতে পারবো। জানতে চাইব ও কি ইচ্ছে করে আমায় এখানে একা রেখে ফেলে গিয়েছিল? কেন ও আমার সাথে এমন করেছিল? আমায় যে জানতেই হবে। এইবার সময় হয়েছে আমার যাওয়ার, আমায় যেতে হবে। আসি। এই বলে হাসতে হাসতে সেই ছায়ামূর্তি এগিয়ে যেতে থাকলো দরজার দিকে। তারপর ফাঁকা দরজা দিয়ে নিমেষের মধ্যে সে মিশে গেল বাইরের বাতাসে। শুধু আমি পড়ে রইলাম এই অন্ধকারে একা। চোখ ফেটে জল বেরিয়ে এলো। কি দোষ করেছিলাম আমি? কেন আমার সাথে এরম হলো? বাইরে থেকে শুনতে পারছি কিছু মানুষের কোলাহল। তারা বোধহয় রঘুকে ধরে ফেলেছে ওর কুকীর্তি। আচ্ছা, তারা কি কেউ আমার কান্না শুনতে পারছে না? কেউ কি আসবে না এইদিকে? আমি কি মুক্তি পাবো না?
সত্যি বন্দি হয়ে থেকে যাব এই অন্ধকার কূপে চিরকালের জন্য। এখন বুঝতে পারছি সেই ছবিতে কেন ওই জায়গাটা ফাঁকা ছিল। সেখানেই ছিল মিতুর ছবি। ও ও এখানে বন্দি হওয়ার সাথে সাথেই সেই ছবি, এমনকি প্রত্যেকের স্মৃতি থেকে ও মুছে গেছে চিরকালের জন্য। হয়তো হয়তো আমিও। মায়ের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। এতক্ষণে মাও হয়তো আমায় ভুলে গেছে। মাও হয়তো ভাবছে আমার একটাই মেয়ে, কোনো ছেলে নেই। মাটিতে জড়সড় হয়ে বসে পড়লাম। মাটিটা অস্বাভাবিক শীতল। চোখ থেকে সমানে অশ্রু নির্গত হয়ে ভিজিয়ে দিচ্ছে আমার জামা। কিন্তু আমি জানি কেঁদে কোনো লাভ নেই। কেউ শুনতে পাবে না আমার কান্না, কেউ না। আর কিছু ভাবতে পারি না আমি। শরীর অবশ হয়ে আসছে। হঠাৎ করেই কেমন হালকা হালকা অনুভব হতে থাকে। চোখ জুড়িয়ে আসছে। চোখ বন্ধ করার আগে দেখলাম সেই সবুজ আলো, সেই কালচে সবুজ আলোয় ধীরে ধীরে ভরে যাচ্ছে গর্ভগৃহের আশপাশ। সেই আলো আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। অন্ধকারে হারিয়ে যাওয়ার আগের মুহূর্ত। ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে। চোখের পাতা ভারী হয়ে যাচ্ছে। আধ খোলা চোখে দেখতে পারছি চিরকালের জন্য বিলীন হয়ে যাচ্ছে আমার শরীর, আমার অস্তিত্ব, আর সম্পূর্ণ আমিটা। বিদায়, বিদায়, বিদায়। শুনছিলেন লেখিকা নেহা কর্মকারের কলমে রক্ত মন্দিরের খিদে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর গল্পের কোন জায়গা আপনাকে সবথেকে বেশি ভয় পাইয়ে দিয়েছে সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে নিয়ে আসব আরও একটি ভয়াবহ গল্প। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।